নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। টাকা পাচারের কৌশল হিসেবে দেশকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার, অভিযোগ জ্বালানি মন্ত্রীর। নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের। এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। মহাসড়কের পাশে পশুর হাট নয়, লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান। এবং ঈদে শিশুদের নিয়ে গ্রামে না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাম ছড়িয়ে পড়ছে ঢাকার বাইরেও, 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সন্ত্রাস দমনে ব্যক্তির পরিচয়ের পরিবর্তে তার অপরাধ আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন সরকার প্রধান। এ সময় যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান তিনি। আর সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। পুলিশের অপারেশনাল লজিস্টিক্স। প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুদৃঢ়, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে ইনশাআল্লাহ দেশমাতৃকার শান্তি, শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা চলব অবিরাম ও অবিচল। 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীর সার্বিক উন্নয়নে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন বাহিনী হিসেবে আরও সুদৃঢ় হবে। পুলিশের চেইন অব কমান্ড না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোর হস্তে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এ সময় জননিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কতটুকু দিতে পারি দেশকে, আমরা কতটুকু দিতে পারি রাষ্ট্রকে, আমরা কতটুকু করতে পারি জনগণের জন্য। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার সরকার দেশকে আমদানি নির্ভর করার মাধ্যমে টাকা পাচার করেছে বলে অভিযোগ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকেলে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। আর এ সময় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবি জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে জ্বালানি খাতে। এতে বিঘ্ন ঘটছে বিদ্যুৎ সরবরাহে, ফলে অর্থনীতি, উৎপাদন ও কৃষি খাত সহ উদ্বেগ বাড়ছে জনজীবনে। এই বাস্তবতায় রাজধানীতে রোডম্যাপ টুয়ার্ডস সোলার প্যানেল শীর্ষক সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এতে উঠে আসে সংকট থেকে উত্তরণ ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে করণীয় বিষয়বস্তু। আমরা কমিউনিটি সোলার নিয়ে কাজ করতে পারি, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করতে পারি। মানুষ পানির জন্য গ্রামের কৃষক টাকা দিতে রাজি আছে। এটাকে যদি একটা বিজনেস কেস দাঁড় করানো যায়, সাবসিডি ছাড়া রান করলে এই প্রজেক্টগুলো খুবই ইউজফুল হতে পারে। ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে তুলনা করে জ্বালানি উৎপাদনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক সংস্কার, স্বল্প সুদে অর্থায়ন এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা। তারা বলেন, এ খাতের প্রায় 95% আমদানি নির্ভর এবং 89% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনামে 2018 সালের দিকের রিনিউয়েবল ছিল, সোলার ছিল মাত্র 500 মেগাওয়াট। সেখান থেকে আজকে তাদের ক্যাপাসিটি হচ্ছে 16.5 গিগাওয়াট, যেটা বাংলাদেশের টোটাল জেনারেশনের চেয়েও কাছাকাছি আর কি। এ সময় পতিত আওয়ামী সরকারের সমালোচনা করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, টাকা পাচারের কৌশল হিসেবে ফ্যাসিস্ট সরকার দেশকে আমদানি নির্ভর করেছিল। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া। বর্তমান সরকার সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহে কাজ করছে বলে জানান তিনি। জুলাই মাসের মধ্যে নবায়নযোগ্য শক্তির কার্যকর ও টেকসই ব্যবহারের নীতি প্রদান করা হবে বলেও উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা বাপের স্কেপ স্ট্যান্ডিং করছি, আমরা আরো 2টা রিগ কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। আমরা একটা পলিসি করে গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা যদি আমরা ইনভেস্টরদেরকে দিতে পারি, আই থিঙ্ক ভেরি সুন উইল টেক অফ। এ সময় দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের পার্টিসিপেশন, আপনাদের সহযোগিতা চাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তাই ভোগান্তি কমাতে 3 ধাপে দেওয়া হবে পোশাক শ্রমিকদের ছুটি। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 69টি মোবাইল কোর্টের তৎপরতা থাকবে উল্লেখ করে তিনি আরও জানান, মহাসড়কের পাশে বসবে না পশুর হাট। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় 11 দিনে মারা যায় 170 জন, আর সড়কে প্রাণহানি ঘটে 43 জনের। এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর হাটের পাশাপাশি সম্ভাবনা রয়েছে বৃষ্টির, তাই ঈদযাত্রা অনিরাপদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচিবালয়ে বৈঠক শেষে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না। মহাসড়ক সংলগ্ন স্থানে পশুর হাট বসানো যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, গার্মেন্টস কর্মীদের 3 ধাপে ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। ওইখানে যে যানবাহন পান তাতেই উঠার চেষ্টা করেন, সেটা বাস হোক, ট্রাক হোক, পিকআপ হোক, ফিটনেস থাকুক না থাকুক, তারা এটা চেষ্টা করেন। ওই দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এটা যানজটও তৈরি করে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো যানবাহনে যখন তারা চলে ঝুঁকিও বাড়ে। বাস ভাড়া বাড়ানোর সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, এবার মহাসড়কে 69টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আব্দুল্লাহপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই। এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। ঈদে প্রায় 2 কোটি মানুষের যাতায়াতের পাশাপাশি 1 কোটি পশু পরিবহন করা হবে। ফলে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরো বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে ঈদের আগে লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর উত্তরা বিমানবন্দর ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় রাজধানীতে গেল এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ৩ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে সাংবাদিকদের তিনি বলেন, ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে। যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। ক্রসিং বা রাস্তায় উল্টো পথে যান চালালে এই অটোমেটিক মামলা হবে। আমরা খুব শীঘ্রই এই প্রক্রিয়াকে আরও জনবান্ধব করব। SMS এর মাধ্যমে অভিযোগকারীকে লিঙ্ক পাঠানো হবে, যেখানে তিনি প্রসিকিউশনের চিঠি এবং নিজের আইন ভঙ্গের কয়েক সেকেন্ডের ভিডিও সরাসরি দেখতে পারবেন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। রাস্তায় যত্র মানুষ পারাপার বা পথচারী পারাপারে নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুটওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার বিধান আছে। এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০-র বেশি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা হবে। গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১,০০০ মামলা হবে। ঈদের আগে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। ঈদের আগে আমরা অবশ্যই লক্কর ঝক্কর বাসের যে ওয়ার্কশপগুলোতে অভিযান করা হবে, এবং আমরা বলছি যে ২০ বছরের উপরে বাস বা ২৫ বছরের উপরে ট্রাক, এদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচলে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। ঢাকা নগরবাসীর কাছে আহ্বান জানাবো যে আপনারা মেইন রোডে অটোরিকশা নিয়ে আসবেন না। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। ক্ষমতার স্বাদ না পেয়ে অনেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে সচিবালয় BSRF সংলাপে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হতে দেবে না উল্লেখ করে প্রয়োজনে দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দেন মন্ত্রী। তরুণ প্রজন্ম বাঁচাতে মাদক সম্রাটদের আইনের আওতায় আনার তাগিদও দেন ধর্মমন্ত্রী। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারে না তারা সবাই অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার MP হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজ করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছে। গর্ভের শিশু ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এই মর্মে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ের অনুলিপি সোমবার প্রকাশ হয়। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায়টি প্রকাশ হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা শুধু অনৈতিক চর্চাই নয়, তা কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য ও সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি করে, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1459 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 3, চট্টগ্রাম বিভাগে 2 ও ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 415 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। গ্রামে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।
তাই এবছর ঈদে শিশুকে গ্রামের বাড়িতে না নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টিকা না দেয়া ও অপুষ্টির কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। সকালে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন চিকিৎসক আসিফ হায়দার। তিনি আরও বলেন, টিকার পর দিতে হবে বুস্টার ডোজও। মফিউর রহমানের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, এবছর হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এর মধ্যে বাংলাদেশের অবস্থা অনেকটাই নাজুক। 24 ঘন্টায় শুধু রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন। এ নিয়ে হাসপাতালটিতে এ রোগে ভর্তি হয়েছেন 4329 জন। এর মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 125 জন। 24 ঘন্টায় একজন সহ এ হাসপাতালে মারা গেছে মোট 22 শিশু। অভিভাবকরা বলছেন, সর্দি, জ্বর, হাম ও এর উপসর্গ দেখা দেয়ায় তারা হাসপাতালে এসেছেন। আসছিলাম মহাখালী কলেরা হসপিটালে, ওইখান থেকে এখানে পাঠাইছে, হাম ধরা দিছে, তো হামের জন্য আবার এখানে পাঠাইছে। হাম ওঠার পর আসছিলাম আপনার শিশুতে, আবার পরে বেড কেবিন কিছু খালি নেই, সেবার পাঠাইছে মহাখালী। হামের প্রবলেম থেকে ওখানে যে ডক্টর দেখাইছিলাম উনি এখানে আর কি ট্রান্সফার করে দিয়েছিল যে ডিএনসিসিতে নিয়ে যাও, ওখান থেকে ভর্তি নিবে আর কি। চিকিৎসকরা বলছেন, উন্নত বিশ্বের তুলনায় পুষ্টিকর খাদ্য কম খাওয়া ও টিকা না দেয়ায় হামে মৃত্যুর হার বেশি। বুস্টার ডোজ না দেয়ায়ও এর প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানান তিনি। দেশও যেটা বলেছেন যে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশেও কিন্তু এখন নতুন করে হামে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেটা আরেকটু উন্নত, বেটার চিকিৎসা, মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম। আমাদের দেশে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার প্রভাব, বিনিময় বলছে পুষ্টি অপুষ্টি একটা সমস্যা, এইগুলো কারণে আসলে বেশি গেলেও এখন দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি। রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ছে হামের প্রাদুর্ভাব। সেখানে চিকিৎসার অপ্রতুলতায় বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তাই এবছর ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক। ঢাকার সিটি কর্পোরেশনটা কমে আসছে কিছুটা, ঢাকার আশেপাশে এরিয়া এবং ঢাকার বাইরের এরিয়াগুলো বাড়ছে। এখন যেহেতু ঢাকার বাইরের এরিয়াগুলোতে যখন বাড়বে, তখন কিন্তু ডেথ রেটটা ঢাকার বাইরের এরিয়াগুলোতে বেশি বাড়া শুরু করবে। আমরা তো সাজেস্ট করবো বাচ্চাদের নিয়ে যত সম্ভব না যেতে। তিনি আরও বলেন, ভাত ও সুজির পাশাপাশি শিশুকে শাকসবজি, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দিতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো এবং 6 মাস পূর্ণ হয়ে গেলেই তাদেরকে পুষ্টিকর খাবার সংখ্যক হিসেবে দেওয়া। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে চাকরি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা জোরদারের পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকাকে নিশ্চিহ্ন করতে 45 দিনের মধ্যে সেই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই সচিবালয় নবান্নে অন্তত 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি সরকার। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকাকে নিশ্চিহ্ন করতে বিএসএফ এর যে জমি প্রয়োজন তা আগামী 45 দিনের মধ্যে হস্তান্তর করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অবকাঠামোগত উন্নয়ন কাজ এবার দ্রুত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে রাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা। প্রচারণার সময় বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকার ভোটের রাজনীতির স্বার্থে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত করে রাখে। এদিকে সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা ভিন্ন মত দিলেও সরকার বলছে এটি সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার অংশ। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে।
ঐশী আলম, মোহনা সংবাদ। গেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত তদন্তে 3 সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর এ.কে.এম. অলিউল্লাহকে। কমিটির অন্য 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গংজাই মার্মা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপদ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। টাকা পাচারের কৌশল হিসেবে দেশকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার, অভিযোগ জ্বালানি মন্ত্রীর। নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের। এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। মহাসড়কের পাশে পশুর হাট নয়, লক্কর ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান। এবং ঈদে শিশুদের গ্রামে না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাম ছড়িয়ে পড়ছে ঢাকার বাইরেও, 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।